বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো থাকার চেষ্টা করছি। যারা শিক্ষার্থীরা যারা এখনো লাইভ ক্লাসে যুক্ত হও নাই, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে লাইভ ক্লাসে যুক্ত হওয়ার জন্য বলছি। আর যারা লাইভ ক্লাসে ইতিমধ্যেই যুক্ত হয়ে গেছো, তাদের সবাইকে স্বাগতম জানাই। তোমরা জানো আমরা আজকে গণিত ক্লাসে অনুশীলনী 13.1 করছিলাম সমান্তর ধারা। আজকে সমান্তর ধারার উপর আমার এটা চতুর্থ ক্লাস, 4 নম্বর ক্লাস। তোমরা জানো এই চ্যাপ্টারটা অনেকখানি সহজ, ইতিমধ্যেই তোমরা বুঝে গিয়েছো। আমি এই যে সূত্র এবং বেশ কিছু বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যা নিয়ে ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি, আজকেও করব। আজকে এটা আমার 4 নম্বর ক্লাস। যারা তোমরা আগে ক্লাসগুলো কোনোটা মিস করেছো, তারা অবশ্যই দেখে নিবা। তাহলে তোমরা এই যে এই চ্যাপ্টারটা খুব সহজে বুঝতে পারবা, বুঝতে তোমাদের খুব একটা সমস্যা হবে না। তো আমরা আর কথা না বাড়ি আমাদের ক্লাসের দিকে চলে যাই। আজকে আমি 13 অথবা 14 যে কোনো একটা করবো। তোমাদের সামনে বই থাকলে একটু তোমরা বই দেখবে, আর তোমাদেরকে বিষয়গুলো বলা হয়েছে। কমেন্ট লিখে চলে যাওয়া আসলে যৌক্তিক নয়। কমেন্ট লিখার জন্য আমরা ক্লাসগুলো নিচ্ছি না, ঠিক আছে? তোমরা যাতে কিছুটা উপকৃত হতে পারো, স্কুল বন্ধ, সবকিছুই বন্ধ, ক্লাস বন্ধ, যাতে পড়াশোনা কিছুটা সামনের দিকে এগিয়ে নিতে পারো, সেজন্য আমরা ক্লাসগুলো নিচ্ছি, কমেন্ট লেখার উদ্দেশ্য নয়। আমরা আগে 12 পর্যন্ত করছিলাম, 13, 14 দুইটা একটু একই নিয়মের অঙ্ক, অন্য দাসের অঙ্ক, তবে খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। আমি 13 অথবা 14 থেকে যে কোনো একটা অঙ্ক করবো। তোমাদের সামনে বই থাকলে দেখো, বই থেকে বলো কোনটা করবো। 13 নম্বর করবো না আমি 14 নম্বর করবো। আমি যে কোনো একটা করে দিলে অন্যটা তোমরা পারবা। এগুলো একদম সহজ অঙ্ক। আর আমি আশা করছি আমার বোর্ড তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ এবং আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ। যদি শুনতে না পাও, ক্লিয়ার দেখতে না পাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বিষয়টা জানাবে। তো আমি তোমাদেরকে যেটা বলেছি, আমি 13 অথবা 14 যে কোনো একটা করে দিব, আর একটা তোমরা করবা। আচ্ছা, একজন লিখছে 13 নম্বর করার জন্য। 13 করলেই হবে। দেখ, 14 নম্বরের মধ্যে একটা মাইনাস আছে। অনেকে আবার মাইনাস দেখে ভয় পাইতে পারে যে কি আসলে মাইনাস আলাদা করবো কিনা। ঠিক আছে, একজনে দেখতে পাচ্ছি আমি 13 নম্বর করার বিষয়ে মতামত দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি 13 নম্বরই করছি। 13 নম্বর 14 নম্বর একদম হুবহু সেম দাসের অঙ্ক, বিশেষ একটা ভিন্নতা নেই, একদম হুবহু। ঠিক আছে, তো তোমাদের সামনে বই থাকলে আবার 2জন 14 লিখছে, এরকম মতান্তর থাকবেই। ঠিক আছে, আচ্ছা 2জন 14 লিখছে দেখা যায়। ও তো আমি জানি এরকম থাকে, ক্লাসে এরকম থাকে, কেউ বলে 13, কেউ বলে 14, এরকম একটা দুদুল্যমান একটা অবস্থা, যে এই একটা নির্দিষ্ট ডিসিশনে আসা যায় না। তো যাই হোক, 13 আর 14 সেম। 13, 14 নিয়ে এখানে দ্বিধাদ্বন্দ্ব মত পার্থক্য করার কোনো আসলে কি সুযোগ নেই। দুইটা একদম সেম, বিশেষ কোনো পার্থক্য নেই। দেখো এখানে বলতে আমি আচ্ছা ঠিক আছে, আমি 14 নম্বরটাই বুঝছি, যে দুটোর মধ্যে একটা মাইনাস আছে, অনেকে মাইনাস দেখে ভয় পেতে পারে। একটি সমান্তর ধারার 16তম পদ -20 হলে এর 31টি পদের সমষ্টি কত হবে? 16তম পদ বলা আছে -20, তবে 31টি পদের সমষ্টি কত হবে? ঠিক আছে, আশা করি খেয়াল করতেছো। যদি 16তম পদ -20 হয়, -20 হয়, তবে এর প্রথম 31টি পদের সমষ্টি কত হবে? অধিকাংশ জনই 14 নম্বর করার বিষয়ে মত দিয়েছে। আমি 14 নম্বর প্রশ্নটা ইতিমধ্যে তোমাদের সামনে পড়েছিও, তোমরা আশা করি পড়ে নিয়েছো, পড়ে নিবা। কারণ না পড়লে আসলে বোঝাটা কঠিন হয়ে যায়, ঝামেলাপূর্ণ হয়ে যায়। 13, 14 মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, অবহেলা করা, বাদ দেওয়ার কোনো ধরনের সুযোগ আমাদের হাতে নেই। তাহলে আমি বিষয়টা আমি আবার একটু বলতেছি। আমাদেরকে একটি সমান্তর ধারার 16তম পদটা -20 বলে দেয়া আছে, এবং সেখান থেকে আমাদেরকে বলছে কি ওই সমান্তর ধারার 31টা পদের সমষ্টি কত হবে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। বলা হয়েছে কি 16তম পদ -20। তাহলে আমরা শুরু করছি 16 নম্বরটা। তোমাদের সামনে খাতা কলম থাকলে তোমরাও খাতা কলম নিয়ে শুরু করতে পারো। 16 নম্বরটা শুরু করছি। তাহলে আমরা জানি বা n তম পদ সমান
এটা লিখে নিতে পারি আমরা আমরা জানি n তম পদ সমান সমান্তর ধারার n তম পদ সমান কত a প্লাস n মাইনাস 1 ইনটু d। এটা আমরা জানি সমান্তর ধারার ক্ষেত্রে n তম পদ, এটা আমরা জানি এই সূত্র দিয়ে আমরা আগে অঙ্ক করেছি। হ্যাঁ, তো আমাদেরকে বলা হয়েছে 20 তম পদ কত মাইনাস 16 তম পদ মাইনাস 20। সুতরাং 16 তম পদ সমান, ঠিক আছে, সেটা তোমরা অবশ্যই জানো, পদ যততম হয় n এর মান তত হয়। পদ যততম হয় n এর মান আমরা কত বসাই, তত বসাই। পদ যদি 20 নম্বর হয় n এর মান 20 হয়, পদ যদি 10 নম্বর হয় n এর মান 20 হয়। যেহেতু আমাদেরকে 16 নম্বর পদের কথা বলা হয়েছে, তাহলে আমরা n এর মান 16 বসাবো। তাহলে আর সব ঠিকঠাক থাকবে, আর কোনো পরিবর্তন আমরা করব না, করতে পারবো না। তাহলে হ্যাঁ, এগুলো একটু ইয়ে করি। 16 থেকে 1 গেলে 15, তাহলে 15d। 16 তম পদ হলো 15d, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি যে শর্ত মতে আমাদের কি বলে দিয়েছে, প্রশ্নে বলে দিয়েছে দেখি 16 তম পদটা কত বলা আছে, -20, ঠিক আছে। তোমরা একটু কিন্তু মনোযোগ দিবা, খেয়াল করবা, বই দেখবা, ঠিক আছে, একদম মুখস্থের মধ্যে তাকায় থাকবা না। 16 তম পদটা কত, এই যে 16 তম পদটা আমরা কত পাইলাম, 16 তম পদটা পেলাম এটা। আমাদের প্রশ্নে বলে দিয়েছে যে 16 তম পদটা -20, প্রশ্নের মধ্যে বলে দিয়েছে। তাহলে আমরা লিখতে পারি যে আমরা 16 তম পদটা হিসাব করে পেলাম, এই যে 16 তম পদ এটা। আবার প্রশ্নে বলে দিয়েছে যে 16 তম পদটা -20, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি। এগুলো আমার দরকার নেই, এগুলো মুছে দিয়ে আমি এই তথ্য দিয়ে আমাদের বের করতে হবে যে প্রশ্নে বলে দিয়েছে যে 31টি পদের সমষ্টি কত, 31টি পদের সমষ্টি কত, এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা শুরু করি। আমরা জানি বা এটা লিখে দিই দেখি n সংখ্যক, এটা আমরা জানি অবশ্যই, তোমরা ইচ্ছা করে লিখতে পারো n সংখ্যক পদের সমষ্টি Sn equal to n/2 into 2a plus n-1 into d। আশা করি আমি এই সূত্র তোমরা ইতিমধ্যে শিখে নিয়েছো, কারণ এই সূত্র ছাড়া এই চ্যাপ্টারের অঙ্কগুলো কোনোভাবেই করা যায় না, ঠিক আছে। সহজাতের সূত্র খুব বেশি কঠিন না, খুব বেশি জটিল না, সূত্র শিখে ফেলবা, কারণ সূত্র ছাড়া তুমি কোনোভাবেই অঙ্ক করতে পারবা না, ঠিক আছে। এটা আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি, ঠিক আছে। কেউ কেউ মুখস্থ বলে দিচ্ছে, অঙ্ক উত্তর দেখে উত্তর বলে দিচ্ছে, এটা কোনো প্রয়োজন নেই। n সংখ্যক পদের সমষ্টি Sn। তাহলে আমাদেরকে বলছে 31টি পদের সমষ্টি কত, সুতরাং 31টি পদের সমষ্টি, S of 31 equal to 31টি পদের সমষ্টি, তার মানে n এর মান 31, n এর মান কত ধরবো আমরা, 31 ধরে নিব, 31 ধরে কাজ করব, ঠিক আছে। যদি বলা হয়েছে 31টি পদের সমষ্টি কত, তাহলে আমরা n এর মান 31 বসাই, 31/2, আর কোনো মান আমাদের জানা নাই, শুধু n এর মানটাই জানা আছে। 31 - 1 into d, এগুলো একটু, এটা যেভাবে ছিল ওভাবে থাক, এখানে দেখি কি করা যায়। 2a 31 থেকে 1 গেলে 30, এখানে সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেট নিয়ে আসি, ঠিক আছে। এই কোনো কাজ করিনি আমরা, শুধু এই যে 2a থাকলো, 31 থেকে 1 গেলে 30, 30 এর সাথে d গুণ করে দিয়েছি, 30d, ঠিক আছে।
একটু হয়ে গেল আমাদের। এরপরে আমরা যা করব কি করব দেখো, নিচে যেহেতু জায়গা নেই আমি উপরে লিখি, উপরে লিখতেছি 31/2। এখান থেকে দেখো আমরা 2 কমন নিতে পারি, এখান থেকে আমরা 2 কমন নিতে পারি। তাহলে 2 যদি কমন নেই আমরা, তাহলে এখানে থাকবে a, অর্থাৎ 2 দিয়ে ভাগ করলে এখানে a থাকবে। আর এখানে 2 দিয়ে ভাগ করলে 30 কে 2 দিয়ে ভাগ করলে আমরা জানি 15 হয়, 15d। ঠিক আছে, 2 কমন নিলাম এখান থেকে 2 কমন নিলে তাহলে এখানে থাকবে a লিখছি, এখানে 30 কমন নেওয়া মানে ভাগ করা, আমরা জানি 30 কে 2 দিয়ে ভাগ করলে 15 হয়। তারপরে এখানে দেখো এই 2 আমরা কাটাকাটি করে ফেলতে পারি, কাটাকাটি করলে আমরা পাবো যে শুধু 31 থাকবে। আরেকটা জিনিস খেয়াল করো, a + 15d, a + 15 দিয়ে একটা মান কিন্তু আমরা আগে বের করে রাখছিলাম, এই যে এটা a + 15 দিয়ে একটা মান -20, এটা আমরা আগে বের করে রাখছিলাম। তাহলে এটা বসাই দিয়ে পাশে লিখে দাও 1 নং হতে মান বসিয়ে, 1 নং হতে এটা লিখে দিবা। ঠিক আছে, এখন গুণ করলে হবে, 31 এর সাথে 20 গুণ করো, কত আসে দেখো, আমি করে দেখতেছি, তোমাদের সাথে ক্যালকুলেটর থাকলে তোমরাও করে দেখো। 31 × 20 620, 620 পাওয়া গেল। আবার যদি একটা মাইনাস আছে, মাইনাস প্লাসে মাইনাস 620, এটা অ্যানসার। ঠিক আছে, সুতরাং 31টি পদের সমষ্টি, আমরা সমষ্টি লিখি দিই সংক্ষেপে। 31টি পদের সমষ্টি কত পাইলাম, -620 -620, এটা অ্যানসার। আশা করি সবাই বুঝতে পারছো ভালোভাবে, সহজ আছে, খুব বেশি কঠিন না, কিন্তু সহজ হলো কি হবে পরীক্ষা আসে, খুবই ইম্পর্টেন্ট আছে অঙ্ক। আমি তাহলে 14 নম্বরটা করলাম, তোমরা 15 নম্বরটা করবা। 14 নম্বরটা আমি করে দিলাম, তোমরা অবশ্যই বাসায় 15 নম্বরটা করে ফেলবা। এবার আমরা 15 16 থেকে কোনটা করব, 15 16 ওই দুটো ইম্পর্টেন্ট অঙ্ক, ওই দুটোকে কোনোবার বাদ দেওয়া যাবে না। আমি ইম্পর্টেন্ট আছে অঙ্কগুলোই করতেছি, সব অঙ্ক এখানে করতেছি না, সব অঙ্ক করবো না, সব অঙ্ক করলে অনেক সময় লাগবে আমাদের একটা চ্যাপ্টার শেষ করতে। দেখো তোমরা একটু 15 16 পড়ো, কোনটা করবো বলো, দুইটা একই রকম, 15 16 দুইটা একই রকম, ওখান থেকে কোনটা করবো বলো, ভালো করে দেখি বলো। দুইটা ধারা দেয়া আছে, n সংখ্যক পদের সমষ্টি বলা আছে, n এর মান দুইটা একই রকম, ওখান থেকে কোনটা করা যায়, 15 আর 16 থেকে দেখতেছো তোমরা, দেখে বলো আমাকে। 15 আর 16 আমি সেম, একদম একই, একদম হুবহু একই, এখানে আসলে বিশেষ কোনো ধরনের ভিন্নতা নাই। ঠিক আছে, একজন বলতেছে 16 করার জন্য, কি কারণে বলছে জানি না। আচ্ছা, আরো একজন পাওয়া গেছে 16 নম্বর, আবার একজন পাওয়া গেছে 15। কারণ 15 16 মধ্যে আসলে বিশেষ কোনো পার্থক্য নাই, বেশিরভাগ 16 পাওয়া যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি 16 করছি, বেশিরভাগ লোকজন 16 দিকে দাবিত হয়েছে। যাই হোক, আমি 16 নম্বর করছি। 16 নম্বর প্রশ্ন যেহেতু আমরা করছি, 16 নম্বর প্রশ্নটা একটু সবাই পড়ে দেখবা। আশা করি সবার সামনে বই আছে, বই অবশ্যই রাখবা, বই ছাড়া অঙ্ক করতে যাওয়া এটা আসলে চরম রকমের বোকামি, কারণ প্রশ্ন না বুঝলে তুমি। ঠিক আছে, আমি 16 নম্বর করছি। ঠিক আছে, দুটো সেম রাশির অঙ্ক, এখানে আসলে এখানে ভিন্নতা নাই। ঠিক আছে, একদম হুবহু। তো যাই হোক, একটু খেয়াল করো, যেহেতু বেশিরভাগ 16 বলতেছে, আমি 16 নম্বরটাই করি, গণতান্ত্রিক মনোভাবকে প্রাধান্য দেওয়া আর কি, যেহেতু বেশিরভাগ 16 বলতেছে। একটু 16 নম্বরটা পড়ে দেখবা, 2 + 4 + 6 + 8 + ... ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি 2550 16 n এর মান নির্ণয় করতে হবে। একটা ধারা দেয়া আছে, হ্যাঁ একটা ধারা দেয়া আছে, খেয়াল করো, বলা হয়েছে এই ধারাটি n সংখ্যক পদের সমষ্টি 2550। আমি শুরু করছি, এগুলো মুছে দেই।
আমি তোমাদেরকে 14 নাম্বারটা করে দিলাম, তোমরা 13 নম্বর বাসায় করবা। এখন আমি 16 নাম্বার করে দিব, তোমরা 15 নম্বরটা বাসায় করবা। 16 নাম্বার করছি। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা তথ্যগুলো আগে নিয়ে নিই। এখানে বলা হয়েছে যে, আচ্ছা আমরা একটু ধারাটা এখানে লিখি সবার বোঝার জন্য। ধারাটা দেয়া আছে এরকম 2 + 4 + 6 + 8। এই যে ধারাটা আমাদেরকে বলা হয়েছে যে ধারাটা n সংখ্যক পদের সমষ্টি 2550। n সংখ্যক পদের সমষ্টি হলো 2550। তাহলে n এর মান কত সেটা আমরা নির্ণয় করব। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি। আমরা তাহলে এখানে লিখে দিই, এখানে প্রথমে আমাদের কি লাগবে, প্রথম পদ হলো কত, 2। এই যে প্রথম পদ 2। তারপরে যেহেতু এটা একটা সমান্তর ধারা, তাহলে সাধারণ অন্তর, আমরা সাধারণ অন্তরটা বের করি। কমন ডিফারেন্স সাধারণ অন্তর, যেকোনো একটা প্রত্যেকে তার আগের পদ বিয়োগ করলেই হবে। হ্যাঁ, আমরা 4 - 2 অথবা কি একই কথা, এই যে 6 - 4 সব ক্ষেত্রেই কত পাওয়া যায়, 2 পাওয়া যায়। ঠিক আছে, তাহলে প্রথম পদ পেয়ে গেলাম, সাধারণ অন্তর পেয়ে গেলাম। আমাদেরকে কি বলছে যে n সংখ্যক পদের সমষ্টি 2550। তাহলে আমরা জানি বা n সংখ্যক পদের সমষ্টি সমান, আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি সমান, আমরা জানি দেখি n সংখ্যক পদের সমষ্টি সূত্রটা কি বলো, n/2 * 2a + n - 1 * d। এটাই হলো কি n সংখ্যক পদের সমষ্টির সূত্র। ঠিক আছে, এটা আমরা জানি। n সংখ্যক পদের সমষ্টির সূত্রটা কি, n/2 * 2a + n - 1 * d। আমাদেরকে বলে দিয়েছে যে n সংখ্যক পদের সমষ্টি হলো 2550। তাহলে আমরা লিখতে পারি সুতরাং n/2 * 2a + n - 1 * d। এটা হলো n সংখ্যক পদের সমষ্টি। এই যে এটা n সংখ্যক পদের সমষ্টি। আমাদের প্রশ্নে বলে দিয়েছে যে n সংখ্যক পদের সমষ্টি হলো যে 2550। তাহলে আমরা লিখি এটা = 2550। কারণ এটা n সংখ্যক পদের সমষ্টি, এটাও n সংখ্যক পদের সমষ্টি, তাহলে দুইটা পরস্পর সমান হবে। ঠিক আছে, এটা লিখছি সূত্র থেকে, আর এটা লিখছি আমরা বইয়ে দেওয়া তথ্য থেকে। তাহলে আমি উপরে একটু মুছি। আচ্ছা, একটা লাইন করি, আশা করি দেখা যাচ্ছে। আমি আরেকটা লাইন করি, না হয় পড়ে যাওয়া হবে না। n/2 এর মান কিন্তু আমরা বাই করছি, এর মান হলো 2। তাহলে কি 2 * 2 + n এর মান তো আসলে জানি না, আমরা n এর মান বের করব। d এর মানও 2, এখানে d এর মান 2 পাওয়া গেছে। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করি, এই পাশে আছে 2550। এই যে লিখে ফেলছি। এখন আমি উপরের দিকটা মুছে ফেলতে পারি, যেহেতু মোটামুটি লেখা হয়ে গেছে আমার। মুছে ফেলি, এগুলা লাগবে না কিছুই। তাহলে এগুলা আমি গুণ করি, n/2 থাক, এখানে আমরা যদি গুণ করি 2 × 2 = কত, 4 +
হ্যাঁ, এটা আমরা গুণ করে ফেলি 2n, এই যে 2 দিয়ে গুণ করতে হবে 2n মাইনাস 2, এখানে সেকেন্ড ব্র্যাকেট দরকার নেই, আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই। ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। তারপর যেটা করব সেটা হলো যে এটা এই পাশে থাক, আর এটা চাইলে এখন নিয়ে ফেলি, আমরা এটাকে বাম পাশে নিয়ে আসি, এটাকে বাম পাশে নিয়ে আসি, তাহলে এই পাশ শূন্য হয়ে গেল। এখন দেখো কি করব, n/2, এখানে আমরা বিয়োগটা করে ফেলি, 4 থেকে 2 গেলে 2, 2n প্লাস 2, 4 থেকে এই যে 4 থেকে 2 বিয়োগ করেছি, আরো 2 আছে। আশা করি বুঝতে পারতেছো তোমরা, না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবো আমাকে কোথায় বুঝতেছো না বা কোথায় সমস্যা হচ্ছে বুঝতে। সহজ কিন্তু আসলে ইম্পর্টেন্ট আছে। n/2, দেখো এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, এই যে 2 এখান থেকে কমন নেওয়া যায়, তাহলে আমরা 2 কমন নিয়ে নিলাম। ঠিক আছে, এখানে সেন্টার বাদ দিব না, একবার গুণ দিয়ে দিই, 2 কমন নিলাম এখান থেকে, এই যে 2, তাহলে এখানে থাকবে n আর এখানে থাকবে 1, কারণ 2 দিয়ে এটাকে ভাগ করলে এখানে n থাকে, 2 দিয়ে এটাকে ভাগ করলে 1 থাকে। এখানে যা ছিল তাই, এখানে আমরা কোনো কাজ করছি না, এগুলো মুছে দিই, যেহেতু আমার জায়গা নাই। এখন দেখো a2 কাটাকাটি যায়, তাহলে আমি এখানে পাবো যে n ইন্টু n প্লাস 1 মাইনাস 2550 সমান 0। ঠিক আছে, আমরা ক্যালকুলেশন অনেক দূর করলাম। এবার দেখো গুণটা করি, এখন গুণটা করিনি, গুণটা করে ফেললে একটু ঝামেলা হইতে পারে। এখন রাশিগুলো একদম ছোট হয়ে গেছে, এত বড় থাকা অবস্থায় যদি গুণ করতাম, ভগ্নাংশ থাকা অবস্থায় যদি গুণ করতাম একটু ঝামেলা হইতো সামান্য, এখন মোটামুটি ঝামেলা মুক্ত হয়ে গেছে, রাশি একদম ছোট হয়ে গেছে। তাহলে গুণ করি n ইন্টু n, n স্কোয়ার প্লাস n মাইনাস 2550। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমাদের প্রশ্নে কি বলছে, n এর মান নির্ণয় করতে বলছে, কি মান বের করতে বলছে, n এর মান। আমরা একটা সমীকরণ পেয়ে গেছি যেখানে চলক n আছে, এই যে আমরা একটা সমীকরণ পেয়ে গেছি যেখানে চলক হিসেবে n আছে। ঠিক আছে, তাহলে আমরা এই সমীকরণটা যদি সমাধান করতে পারি তাহলে আমরা n এর মান নির্ণয় করতে পারবো সহজেই। আমাদের এখনকার কাজ হলো যে এই সমীকরণটা সমাধান করে ফেলা। এই সমীকরণটা যদি আমরা সমাধান করতে পারি তাহলে সহজে n এর মান নির্ণয় করা হয়ে যাবে। তাহলে আমরা আমাদের কাজ হবে যে এই সমীকরণটা এখন সমাধান করা। তো সমীকরণ পেয়ে গেছি আর আমাদের কাছে প্রশ্নে চাইছেও n এর মান। তাহলে আমরা দেখি, চলো এইটাকে সমীকরণটাকে কেমনে সমাধান করা যায়, কোন প্রক্রিয়ায় কোন কৌশল, এগুলো একটু মুছে দেই, সব আমার লাগবে না। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এটা একটা দ্বিঘাত সমীকরণ, মানে এখানে চলকের পাওয়ার 2, নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এখানে এটা একটা দ্বিঘাত সমীকরণ, এটা এখানে চলকের পাওয়ার 2 আছে, এই যে 2। ঠিক আছে, এই যে 2, এখানে চলকের পাওয়ার 2। আমরা যদি এটা চলক n এর মান বের করতে চাই, মানে সমাধান করতে চাই, চলক n এর মান বের করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই সমীকরণটাকে, মানে সমীকরণের বাম পাশের রাশিকে, সমীকরণের যে বাম পাশের রাশি আছে এটাকে আমাদের কি করতে হবে, উৎপাদক বিশ্লেষণ করতে হবে। এটা কি করতে হবে, উৎপাদক বিশ্লেষণ করে নিতে হবে। ঠিক আছে, উৎপাদক বিশ্লেষণ ছাড়া এটাকে সমাধান করা যাবে না। তবে একটা সূত্র আছে, সূত্র দিয়ে করা যাবে, আমরা সূত্রের দিকে যাব না, আমরা উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি দিয়ে করব, কারণ এটা আমাদের খুব জানা পদ্ধতি, পরিচিত পদ্ধতি, আমরা আগে অন্যান্য অঙ্কে করেছি। উৎপাদক বিশ্লেষণ দিয়ে করাটা সহজ হবে, কারণ এখানে যেহেতু চলকের পাওয়ার 2, তাহলে আমরা এটাকে উৎপাদক বিশ্লেষণ করার চেষ্টা করি। এখন আমাদেরকে মধ্যপদটাকে ভাঙতে হবে, এই যে মধ্যপদ, মিডল টার্ম, এটাকে ভাঙতে হবে। উৎপাদক বিশ্লেষণ করার নিয়ম কারণ আমি এখানে আলোচনা করছি না, এটাকে ভাঙতে হবে। দেখো এটাকে কত দিয়ে ভাঙা যায়, এটাকে আমরা কত দিয়ে ভাঙতে পারি, খেয়াল করো বিষয়টা, এটাকে কত দিয়ে ভাঙা যায়। ঠিক আছে, কারণ এখন প্রধান কাজ হলো এটা, আমাকে বলো দেখি এটাকে কত দিয়ে ভাঙা যায়, কত দিয়ে ভাঙলে আমরা যে মিডল টার্ম করতে পারবো, যে মিডল টার্মের যে কন্ডিশন আছে
এটাকে আমাদের ভাঙতে হবে যে 50 আর 51 দিয়ে, 50 51 দিয়ে ভাঙতে হবে। 50 আর 51 দিয়ে এটা বের করার অনেকগুলো মেথড আছে, আমি সেদিকে যেতে চাই না। এগুলো তোমরা অনেকে জানো বা জানার কথা, যেখানে আসলে কত নিয়ে ভাঙতে হবে। হ্যাঁ, যে এটাই কত 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 দিয়ে ভাঙতে হবে যাতে গুণফল আর যোগফল সমান হয়। তাহলে আমি জানি যে এটা কত হইতে পারে 50 আর 51। তাহলে আমি লিখতেছি n স্কয়ার প্লাস 51n মাইনাস 50n মাইনাস 2550 ভেঙে ফেলছি। ঠিক আছে, বাংলার প্রক্রিয়া তোমরা নিশ্চয়ই জানো, আমি এটা দেখাচ্ছি না। খেয়াল করো বিষয়টা, ভাঙা আমরা ভেঙে ফেলেছি, মাঝখানে পথটাকে ভাঙা হয়ে গেছে। এখন কমন নিয়ে উৎপাদক বিশ্লেষণ কমপ্লিট করব। তাহলে এখানে n কমন নিয়ে আমি n কমন নিচ্ছি। তাহলে এখানে n কমন নিলে এখানে পাবো n, এখানে পাবো 51। এখানে দেখো কি কমন নেওয়া যায়, এখানে -50 কমন নিতে হবে, আমাকে -50 কমন নিতে হবে। তাহলে এখানে পাবো n, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে যেহেতু প্লাস আছে সরি মাইনাস আছে, তাহলে এখানে প্লাস দিতে হবে। হ্যাঁ, 2550 কে 50 দিয়ে ভাগ করলে কত হয়? অবশ্যই কত হবে? 51 হবে। তারপর আমি একটু করে দেখি, 2550 কে 50 দিয়ে ভাগ করলে কত হয়? 51 হইছে। তাহলে আমি লিখি প্লাস 51, লেখা যায় না, প্লাস 51 ব্র্যাকেট ক্লোজ 0। এখন দেখো আমরা কি করব, এই যে এখানে n+51 আছে, এখানে n+51 আছে, তাহলে n+51 কমন নেই। n+51 কমন নিলে এখানে থাকবে যে n, আর এখানে থাকবে -50 কমন নেই হয়ে গেল। তাহলে এগুলো মুছে দিয়ে, এগুলো আমার লাগবে না। ঠিক আছে, দেখো দুইটা রাশির গুণফল শূন্য, এগুলো আমি আগে বলেছি। দুই বা ততোধিক রাশির গুণফল যদি শূন্য হয়, তারা অবশ্যই পৃথকভাবে শূন্য হবে। তাদের মধ্যে অন্তত যে কোনো একজন শূন্য হবে। দুই বা ততোধিক রাশির গুণফল যদি শূন্য হয়, তাদের মধ্যে অন্তত যে কোনো একজন অবশ্যই শূন্য হতে হবে, আর না হয় তাদের গুণফলটা শূন্য হবে না। এগুলো আগের ক্লাসে আমি আলোচনা করেছি, একদম বিস্তারিত আলোচনা করেছি। ঠিক আছে, তাহলে এই দুজনের গুণফল শূন্য, এটা এবং এটা। ঠিক আছে, এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, এ আর বি এর গুণফল শূন্য, তাহলে অন্তত এখান থেকে এ শূন্য হবে অথবা বি শূন্য হবে, এ শূন্য অথবা বি শূন্য হবে, যেহেতু এদের গুণফল শূন্য। যেটা আমরা জানি, যে কোনো দুইটা রাশির গুণফল শূন্য হলে, দুই বা ততোধিক রাশি হইতে পারে, গুণফল শূন্য হলে এদের মধ্যে অন্তত একটি অবশ্যই শূন্য হতে হবে, সেটা আমরা জানি। এই যেমন আগে দেখাইছিলাম যে 5 আর শূন্যের গুণফল শূন্য হবে, বা দেখি তো 12 আর শূন্যের গুণফল শূন্য হবে। ঠিক আছে, অর্থাৎ যে কোনো একটা শূন্য হইতে হবে। দুইটা রাশির গুণফল যদি শূন্য হয়, এদের মধ্যে যে কোনো একজন অবশ্যই শূন্য হইতে হবে। তাহলে আমাদের এখানে যেহেতু দুইটা রাশির গুণফল শূন্য পাচ্ছি, যে মাঝখানে কিন্তু গুণ চিহ্ন, এটার গুণফল শূন্য, তাহলে এটা শূন্য হবে অথবা এটা শূন্য হবে। তাহলে আমরা লিখি, হয় এটা শূন্য, কেউ সাইড নোট দিয়ে লিখতে পারো যে কি, আমরা জানি যে দুই বা ততোধিক রাশির গুণফল শূন্য হলে এদের মধ্যে অন্তত একটি অবশ্যই শূন্য হবে। তাহলে আমাদের এখানেও কি দুইটার গুণফল শূন্য হয়েছে। এখানে দুইটা না, দুইটা বেশি হইতে পারে, 3টা হইতে পারে, 4টা হইতে পারে, হ্যাঁ, 2 এর অধিক রাশি। তাহলে n+51 ইকুয়াল টু 0 বা n ইকুয়াল টু -51 পেলাম। খেয়াল করে n ইকুয়াল টু কত পাইছি? -51 পাইছি। হ্যাঁ, কিন্তু এটা কি নয়, এটা গ্রহণযোগ্য হবে না। আমরা লিখি যা গ্রহণযোগ্য নয়, যা গ্রহণযোগ্য নয়। আমরা জানি যে n দিয়ে পদ সংখ্যা বোঝায়, n দিয়ে কি বোঝায়? পদ সংখ্যা বোঝায়। খেয়াল করো বিষয়টা, n দিয়ে পদ সংখ্যা বোঝায়, আর পদ সংখ্যা কখনোই ঋণাত্মক হতে পারে না।
তা গ্রহণযোগ্য নয়, কেননা পদ সংখ্যা n কখনো ঋণাত্মক হতে পারে না। হতে পারে না, এটা আমরা জানি, সেটা এটা আমরা গ্রহণ করছি না। আমাদের কাছে আরেকটা কন্ডিশন রয়ে গেছে এইটা, তাহলে এটা নিয়ে কাজ করি। আমি একটু মুছে দেই, তাহলে লিখি অথবা এটা সমান শূন্য হইল, অথবা কি এটা, অথবা n-50 = 0, বা n সমান পক্ষান্তর করলে n সমান বাইরে 50, এটা ধনাত্মক আসছে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণীয় মান n সমান 50, এটা অ্যান্সার। n এর মান 50 পাওয়া গেল। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এটা আমরা বাদ দিয়েছি, বাদ দিতে আমরা বাধ্য হয়েছি, কারণ এখানে ঋণাত্মক চলে আসছে। n এর মান কখনোই ঋণাত্মক হবে না। ঠিক আছে, যেহেতু n দিয়ে আমরা পদ সংখ্যা বুঝি, পদ সংখ্যা সবসময় ধনাত্মক হবে, সবসময় পজিটিভ হবে। ঠিক আছে, এটা কখনো ঋণাত্মক হতে পারবে না, ভগ্নাংশ হতে পারবে না, সেটা সবসময় তাকে সবসময় পজিটিভ মানে ধনাত্মক হতে হবে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। বুঝতে কারো কোনো সমস্যা হচ্ছে না বা হওয়ার কথা না। ঠিক আছে, তো শিক্ষার্থীরা ঠিক আছে, আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ দুটো অঙ্ক করেছি। একটা হলো এই যে 14 নম্বর, আর একটা হলো যে 16 নম্বর। ঠিক আছে, আমরা আজকে আর কন্টিনিউ করবো না, আমরা আজকে ক্লাস এখানে আমরা এটি জানবো, সমাপ্ত করব। তার আগে তোমাদের দুইটা বাড়ি কাজ দিয়ে দিই। তোমাদের বাড়ি কাজ থাকবে যে, তোমার বাড়ি কাজ অনেকে ওদিন বাড়ি কাজ করো না, বাড়ি কাজ করে অবশ্যই কমেন্টে ছবি তুলে দিবা। আর ক্লাসে অবশ্যই জাস্ট টাইমে থাকবা, অনলাইনে থাকবা। ঠিক আছে, এগুলো যেন বারবার বলা না লাগে। আর শুধুমাত্র কমেন্ট লিখে চলে যাবা না, অনেকে কমেন্ট লিখে চলে যায়, এটা কিন্তু ঠিক না, এটা একদম আনএথিক্যাল, একদম অনৈতিক। ঠিক আছে, এটা আমরা একদমই পছন্দ করি না বিষয়টা। তো তোমাদের আগামী দিনে বাড়ি কাজ থাকবে যে, আমি 14 নম্বর করে দিয়েছি, 14 আর 13 সেম। তোমার 13 নম্বরটা করবা এখান থেকে, আর আমি এখানে 16 নম্বর করে দিয়েছি, তোমার 15 করবা। তাহলে আগামী দিনে বাড়ি কাজ থাকবে যে 13 এবং 15। তোমরা এই দুইটা বাড়ি কাজ করে কমেন্ট বক্সে আপলোড দিয়ে দিবা। আর এই অঙ্কগুলোর উপর যদি কোনো কিছু সমস্যা থাকে, প্রবলেম থাকে, কমেন্ট বক্সে প্রশ্ন করবা। এই দাবি থাকবে যে আমাদের 13 নম্বর আর 15 নম্বর, এই দুইটা ইন্টারভিউ করে তোমরা কমেন্ট বক্সে ছবি তুলে দিয়ে দিবা। ঠিক আছে, আর যেগুলো আমি করাইছি এই চ্যাপ্টারের উপর, আগের অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করবা বারবার যদি প্র্যাকটিস করো, তাহলে এগুলো মনে থাকবে। অন্তত একটা অঙ্ক 2-3 বার, 3-4 বার বা 4-5 বার কি প্র্যাকটিস থাকতে হবে। প্র্যাকটিস থাকলে তাহলে অঙ্কগুলো সহজে পরীক্ষা আসলে, সৃজনশীল পদ্ধতি আসলে পারবা। আর এই চ্যাপ্টার অঙ্কগুলো অনেক অপেক্ষাকৃত সহজ। ঠিক আছে, তো যেটা শেষ কথা, তোমরা রেগুলার ক্লাস করবা, ক্লাসে পড়াগুলো বাসায় কমপ্লিট করবা, বাসায় বারবার এই যে আমরা যে সমস্ত আমি যে অঙ্কগুলো করাই সেগুলো প্র্যাকটিস করবা। আর হোমওয়ার্কগুলো তো অবশ্যই করে কমেন্ট বক্সে দিয়ে দিবা। তো আজকে আমাদের এতটুকু থাকবে। সবাই সুস্থ থাকবা, সুন্দর থাকবা, ভালো থাকবা, নিরাপদ থাকবা। আল্লাহ হাফেজ।